মাঝে মাঝে এমন একটা স্টেশনে এসে নামতে হয় যার নাম বা ওই নামে কোনো স্টেশন আছে তা আগে কোনোদিনও শুনিনি। আজকে চলেছি সেই রকমই একটা স্টেশনের দিকে, নাম ডুমুরগঞ্জ। আমি একটা বিস্কুট কোম্পানিতে প্রোডাকশন মার্কেটিংয়ের কাজ করি। কোম্পানির লক্ষ্য 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সবকটা ছোট বড় শহরের ও গ্রামের সব জায়গায় ওই কোম্পানির নাম ছড়িয়ে দেওয়া। সেই জন্যই আমাদের মতো মার্কেটিং এক্সিকিউটিভদের একের পর এক শহরে কভার করতে পাঠানো হচ্ছে। কাজটা তেমন কিছু না, বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিস্কুটের ব্যাপারে বোঝানো, এই বিস্কুট শরীরের জন্য কতটা ভালো, এই সব আর কি। এই কাজের জন্যই বেরিয়ে পড়া। গতকাল ছিলাম মাঝের গ্রামে স্টেশনে, সেখান থেকে কাজ মিটিয়ে আজ সন্ধ্যায় রানাঘাটে ট্রেনে চেপেছি। আর কয়েকটা স্টেশন পরেই ডুমুরগঞ্জ। পৌঁছে যাওয়ার কথা 9:30টায়। সিগন্যাল না পাওয়ায় ট্রেনটা দাঁড়িয়ে গেল 3 কিলোমিটার দূরে। প্রায় 10 মিনিট কেটে গেল, তবুও ট্রেনটা সিগন্যাল পেল না। উঠে গেটের কাছে এসেই দাঁড়ালাম। যতদূর চোখ যায় অন্ধকার কালো হয়ে আছে। ফাঁকা মাঠ, মাঠের মাঝে সাদা হয়ে হালকা হাওয়ায় দুলছে কাশফুল। ট্রেন কখন সিগন্যাল পাবে কে জানে। ভাবলাম নেমে একটু হাঁটাচলা করি। ট্রেন থেকে নেমে 1 পা হাঁটতেই অন্য একজন যাত্রীর সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলুন তো? প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো সিগন্যাল পাচ্ছে না। হ্যাঁ, আরো দেরি হবে, সামনে লাইনে কাজ চলছে। ভারী সমস্যায় পড়া গেল তো। কোম্পানি আমাদের যেই শহরে পাঠায় সেখানে থাকা খাওয়ার জন্য একটা হোটেলের ব্যবস্থা করে দেয় বেশ, কিন্তু টাইমে না পৌঁছাতে পারলে ভারী মুশকিল। এইসব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। একটা সময় ট্রেনের আয়তন পার করে অনেকটা দূরে চলে এলাম। আমি কোনোদিনও অকারণে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। নতুন জায়গা হলে এদিক ওদিক হাঁটা শুরু করি। ছোটবেলায় একবার দীঘায় ঘুরতে গিয়ে এই জন্যেই আমি ঝাউবনে হারিয়ে গিয়েছিলাম। যত এগোচ্ছি কাশফুলের বন ততই ঘন হচ্ছে। দুর্গাপুজো আর কটা দিন বাকি। এত কাশফুল ফুটেছে, এবার মনে হয় পশ্চিমবঙ্গে বালিশের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। একবার হাঁটা থামিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম ট্রেনটা এখনও দেখা যাচ্ছে। হর্ন বাজালে দৌড়ে গিয়ে ধরতে পারবো। তাছাড়া আরও আধা ঘন্টার আগে বাঁশি বাজাই বলে মনে হয় না। হাতে ব্যাগ ট্যাগ কিছু নেই, তাই নিশ্চিন্তে মাঠের ফুরফুরে হাওয়ায় আবার হাঁটতে শুরু করলাম। মাঠ শেষ হয়ে এবার একটা ছোটোখাটো জঙ্গলের মতো দেখতে পেলাম। নিচের দিকে চোখ যেতেই ভয়ে বুকটা কেঁপে উঠল। চারিদিকে ভাঙা হাঁড়ি, পোড়া কাঠ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার পাশেই হাঁ করে রয়েছে একটা নিভন্ত চিতা। শ্মশানে চলে এসেছি আমি। ভীতু নই, কিন্তু আচমকা এরকম ঘটনা ঘটলে যে কোনো সাহসী পুরুষ ভয় পেয়ে যাবে। কি বাবু, কি দেখছেন? আগে হ্যাঁ, কে 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 আপনি? আমি রতন ডোম, মরাপড়াই। আপনি কে? ও, আমি আমি রাজেশ। রাজেশ তো ভূতনাথের মতো রাতের বেলায় একা একা শ্মশানে এখানে দাঁড়িয়েছেন কেন? আগে হ্যাঁ, ওই ট্রেনেই যাচ্ছিলাম। ট্রেনটা সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল, তাই। তাই ভাবলেন একটু মর্নিং ওয়াক করে আসা যাক, তাই নাকি? আপনাদের যা কাণ্ড কারখানা, তা কি বলবো মশাই। এই জায়গা কি ভালো, তাই এই কানা রাত্রিবেলায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও বাবু, আপনার তো বিপদ আছে দেখছি। বিপদ? কিসের বিপদ? আপনার চোখের রেখায় আমি তার ছায়া দেখতে পাচ্ছি। কী সব বলছেন? কার ছায়া? এসব আপনি বুঝবেন না, আপনি একটু দাঁড়ান। বলেই সে সামনের দিকে চলে গেল। তারপর আবার ফিরে এসে বলল, এই নিন, এটা সঙ্গে রাখুন, আপনার বিপদে এটাই কাজে আসবে। একটা কাগজে মুড়ে কি একটা যেন সে আমার দিকে এগিয়ে দিল। শ্মশান পবিত্র জায়গা, তাই সেটা নিতে আমার কোনো আপত্তি হলো না।
আর কথা না বাড়িয়ে সেটা নিয়ে নিলাম। তারপর বললাম, তাহলে এবার চলি। যান বাবু, তবে ভীষণ সাবধান। ট্রেনের কাছে ফিরে আসতেই সিগন্যাল পেয়ে গেল। কী সব ধুলোমাটি পকেটে ভরে নিয়ে যাচ্ছি। কে জানে, একবার ভাবলাম ফেলে দিই, আবার ভাবলাম না থাক, এটার জন্যে তো আর কোনো স্বার্থ নেই, সে তো এটার জন্য কোনো পয়সাও নেয়নি। কার ভেতর কি আশ্চর্য ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে পাঠিয়েছে তা কেই বলতে পারে। জানা অজানা কত জায়গায় ছুটে ছুটে বেড়ায়। যদি সত্যি লোকটা কোনো বিপদের ছায়া দেখে থাকে, সেই জন্যে আর কাগজের মোড়া বস্তুটাকে ফেললাম না আর। ৩৫ মিনিট পর ট্রেনটা এসে থামলো ডুমুরগঞ্জে। অবাক হয়ে দেখলাম আমি ছাড়া আর কোনো যাত্রী নামলো না স্টেশনে। স্টেশনের বড় ঘড়িটায় দেখলাম রাত 11:30 বাজে। যে হোটেলে আবার উঠবার কথা সেটা স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। তাই তাড়াতাড়ি হেঁটে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে পাকা রাস্তায় এসে দাঁড়ালাম। সামনে একটি মাত্র ভ্যান দাঁড়িয়ে আছে, তার ওপর বসে ভ্যান চালক ঝিমোচ্ছে। তার কাছে গিয়ে বললাম, দাদা শুনছেন? লোকটা চোখ ফেললো, কিন্তু কোনো কথা বলল না। বলছিলাম যে হোটেল মঙ্গলদ্বীপ যাবেন। লোকটা মাথা নেড়ে বলল, না, যাব না। আমার ভীষণ রাগ হলো। তাও ঠান্ডা মাথায় বললাম যে দাদা, বড্ড বিপদে পড়েছি, আপনি ছাড়া তো আর কোনো ভ্যান টোটো কিছুই দেখছি না। আরে বাবা, আমি বিয়ারিশ মরাটা নেই। যানঘর থেকে ফোন এলে আমাকে এক্ষুনি যেতে হবে, বুঝলেন না? লোকটার গলার আওয়াজটা যেন কেমন ঘ্যাড় ঘ্যাড়ে। তো যাই হোক, জেনে শুনে মরা টানার ভ্যানে যেতে মন চাইবে না। বললাম, আচ্ছা ঠিক আছে, আপনাকে যেতে হবে না। এখানে পাশে কোনো হোটেল আছে সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, সোজা চলে যান, পেয়ে যাবেন। লোকটাকে আর বিরক্ত করলাম না, সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। কিছুটা দূর যাওয়ার পরে রাস্তার ধারে একটা জোড়াজীর্ণ হোটেল দেখতে পেলাম। হোটেলের বোর্ডের ওপর লেখা রয়েছে বিনা পানি হোটেল। সামনে টুলের ওপর বসে ঝিমুচ্ছে একটি লোক। তার সামনে গিয়ে বললাম, এই যে শুনছেন, হ্যাঁ বলুন, কি বলবেন? খাবার দাবার আছে, কিছু পাওয়া যাবে? হ্যাঁ আছে, ভাত আছে, ডাল আছে, মাছের ঝোল হবে। ঠিক আছে, দিয়ে দাও। সারাদিনের জার্নিতে খিদেও পেয়েছিল ভীষণ, তাই টেবিলে খাওয়ার আশাতেই গোগ্রাসে গিলতে থাকলাম। খাওয়া শেষ করে দোকানদারকে টাকা মিটিয়ে আসল কথাটা বলেই ফেললাম। বলছিলাম যে রাতে থাকার মতো একটু ব্যবস্থা হবে? রাতে থাকার ব্যবস্থা তো আগে ছিল, কিন্তু এখন আর কোনো ব্যবস্থা নেই। এখন শুধু এটা খাবারই হোটেল। এবার ভীষণ হতাশ হলাম। থাকার জায়গা না পেলে সারা রাত যে কোথায় কাটাবো সেটা আবার লোকটাকে বললাম। দাদা, অনেক বিপদে পড়েছি, শুধু একটা রাতই তো, যেমন তেমনভাবে কাটিয়ে নিতে পারবো। আপনার তো দোতলা হোটেল, তার মানে উপরে ঘর আছে, দিন না একটা ঘর। আহা, বললাম তো থাকার ব্যবস্থা হবে না। দিন না, না হলে রাত্রিটা কোথায় থাকবো দাদা? কোথায় থাকবেন তা আমি কিভাবে জানাবো বলুন? জানেন না ডুমুরগঞ্জে রাত 10টার পর কোনো সুবিধা পাওয়া যায় না? হোটেলের কর্মচারী ছেলেটা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার সে কথা বলল। বাবু, ইনি মনে হয় সত্যিই খুব বিপদে পড়েছেন। উপরের ঘরটা দিয়েই দিন। কি বলছিস পাগলের মতো? এই ঘরটা কতটা বিপজ্জনক তুই জানিস না? সে যেমনই ঘর হোক, আমার কোনো সমস্যা নেই। নেহাত খোলা আকাশের নিচে থাকতে পারবো না তাই। ঠিক আছে, যান তবে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটা, তবে দরজা বন্ধ রাখবেন। রাত্রি 1টার পরে কেউ দরজায় টোকা মারলে খুলবেন না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি একবার ঘুমিয়ে পড়লে আর কিছুরই টের পাই না। বেশ, যান তবে, আমাদেরও ঘুম পাচ্ছে। তা আপনারা কোথায় ঘুমান? আমরা এখানেই মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ি। ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়, বুঝলেন কি না? দোতলার ঘরটা খুলতেই হুস করে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে চলে গেল, আর একটা সোদা গন্ধ নাকে এসে পড়ল।
মনে হচ্ছিল ঘরটা অনেক দিন বন্ধ ছিল। ভেতরে খুব সাজানো গোছানো বিছানা। কিসের জন্য বিপজ্জনক এই ঘর কে জানে। শরীর ভীষণ ক্লান্ত, প্রচণ্ড ঘুম পাচ্ছে। বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দরজার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কে? আমি বাবু একটা জলের বোতল পাঠালো, আপনার রুমে জল নেই তাই। ও দাঁড়াও, খুলছি। আবার এসে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর ঘুমের মধ্যে টের পাচ্ছিলাম আমি বিছানায় একা নই, আরও একজন কে যেন আমার পাশে শুয়ে আছে। ঘুম ভেঙে গেল। তারপর পাশে তাকিয়ে যা দেখলাম তা সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। আমার পাশেই আছে একটা কঙ্কাল। আমি লাফিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় সেই কঙ্কালের হাত এসে বসে গেল আমার গলার ওপরে ব্লেডের মতো। ধারালো সেই হাত ক্রমশই যেন বসে যেতে থাকলো আমার গলায়। আমি দুহাত দিয়ে প্রাণপণে সেই হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সেই কঠিন হাতের এক চুলও নাড়াতে পারলাম না। হঠাৎ শ্মশানে দেখা হওয়া সেই ডোমের কথা মনে পড়ল। পকেট থেকে সেই কাগজে মোড়া বস্তাটা বের করে কঙ্কালের গায়ে স্পর্শ করতেই কঙ্কালটা হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল, আর আমিও জ্ঞান হারালাম। সকালে যখন জ্ঞান ফিরল, পাশে তাকিয়ে দেখলাম হোটেলের মালিক আর কর্মচারী পাশে বসে আছে। মালিক বলল, দরজা খোলা দেখে ঘরে ঢুকলাম। আপনাকে কখন থেকে ডেকে যাচ্ছি, সাড়া পাচ্ছিলাম না। চাঁদুকে সবে জল আনার কথা বলবো আপনার চোখে মুখে ছেটানোর জন্য, তার করা লাগলো না। এবার বলুন তো রাতে কি হয়েছিল? আপনার চাঁদুই তো কাল রাতে জল নিয়ে এসেছিল। ঘুমের ঘোরে দরজা বন্ধ করতে ভুলে গেছি। কি? আমি আমি আপনার ঘরে জল নিয়ে এসেছিলাম? আমি তো কাল রাত এখানেই ছিলাম না, আজ সকালে এসেছি। রাতের ঘটনা এবার সব খুলে বললাম। তারা দুজনেই মনোযোগ দিয়ে শুনল। এরপর হোটেলের মালিক বলল, এবার বুঝলেন কেন আপনাকে ঘরটা দিতে চাইছিলাম না? কিন্তু ঘটনাটা কি? আজ থেকে বছর 3 আগে অবিনাশ সান্যাল নামে একজন লোক এই আপনার মতোই অনেক জোরাজুরি করে উঠেছিল। এই হোটেলে রাতে কি ঘটেছিল জানি না। সকালবেলায় অনেক ডাকাডাকি করার পরেও সে আর দরজা খোলেনি। অনেক ডাকাডাকি করেও কোনো রকম সাড়া শব্দ পাওয়া না গেলে তারপর দরজা ভেঙে ঢুকে দেখলাম সে লোকটা খাটের ওপর মরে পড়ে আছে। কিভাবে যে মারা গেল তা আর জানা হয়নি। পুলিশ এসে হোটেল বন্ধ করে দিল। বছর 2 পরে অনেক কষ্টে হোটেলটা আবার খোলা হয়, কিন্তু থাকবার ব্যবস্থা পুরাপুরি তুলে দেওয়া হলো। লোকটা মারা গিয়েছিল ঠিক রাত্রি 1টার সময়। হোটেল খোলার পরে মাঝে মাঝে রাত 1টার পরে দোতলায় ওই ঘরটায় অদ্ভুত একটা ঘটনা ঘটতে থাকে। এই সময় আমার মনে হয়ে গেছিল যে আমি কি কাজে এসেছি। আমি হোটেলের মালিককে বললাম, আজ আর আমার সময় নেই, চলি, পরে কোনো একদিন এসে শুনবো। হোটেলের ভাড়া মিটিয়ে বেরিয়ে পড়লাম প্রতিদিনের জীবন যুদ্ধে। গতকাল রাতে যে আমার গলা চেপে ধরেছিল সেই অবিনাশ সান্যালকে আমি চিনি। জীবনে এই যুদ্ধক্ষেত্রে সে ছিল এক পরাজিত সৈনিক। হতাশা আর ব্যর্থতা যন্ত্রণায় সে কোনো এক হোটেলে সে আত্মহত্যা করেছিল। সে ছিল আমাদের কোম্পানিরই এক কর্মচারী। সে অনেক বড় এক গল্প, সুযোগ পেলে অন্য একদিন শোনাবো।